ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আগের ক্লাসগুলো দেখেছো। আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করব ভেক্টর টপিক্সের উপরই। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা নতুন কোনো টপিক্স পড়বো না, বাট যে আগে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র আলোচনা করেছিলাম, সেই ত্রিভুজ সূত্রটাকে আমরা অন্য একটা ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। এর আগে ক্লাসে তোমরা দেখেছো ত্রিভুজ সূত্র আমরা প্রমাণ করেছি সিম্পল মেথডে, কিন্তু আমরা আজকে একটা ডিফারেন্ট মেথডে ভেক্টরের ত্রিভুজ সূত্রের যে ফর্মুলা, যে এই লব্ধি ভেক্টরের যে মান এবং অভিমুখ, সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। এই ডিফারেন্ট মেথডটা কি? ডিফারেন্ট মেথডটা জানার জন্য প্রথমে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতির দুটো সূত্র জানতে হবে, যে সূত্রগুলো তোমরা ম্যাথমেটিক্সে পড়বে। কিন্তু এখন আমাকে করাতে হবে, তার কারণ হচ্ছে যে আমাদের ভেক্টরে এগুলো প্রয়োজন হবে। যেহেতু প্রবলেম করার সময় এই সূত্রগুলো ইউজ হবে, একটা হচ্ছে যে ত্রিভুজের সাইন সূত্র, একটা হচ্ছে কোসাইন সূত্র। সেই জন্য আমরা কী করবো, প্রথমে দুটো সূত্র পড়ে নেবো এবং যেহেতু এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা দেখতে পাবো যে কীভাবে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে যে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করেছি, সেই যে রেজাল্ট, সেই যে ম্যাথামেটিক্সটা যেটা আমরা সিম্পল পিথাগোরাস থিওরাম দিয়ে করেছিলাম আগের ক্লাসে, সেটা আমরা এই ত্রিভুজের সাইন এবং কোসাইন সূত্র দিয়ে করতে পারবো। তাহলে এই যে ম্যাথামেটিক্যাল টুলস, আমি প্রথমে তোমাদেরকে সাইন সূত্র এবং কোসাইন সূত্রটা বলছি, ভালো করে বুঝে নাও। তারপর সাইন সূত্র কোসাইন সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা পুনরায় ভেক্টরের যে ত্রিভুজ সূত্রের মান, ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের যে মান এবং অভিমুখ নির্ণয় করা, সেটা আমরা বলব। ওকে, তাহলে সিম্পল যে ম্যাথামেটিক্যাল টুলস আমাদের প্রথমে জানতে হবে সেটা হচ্ছে যে সাইন সূত্র। তাহলে ত্রিভুজের সাইন সূত্র, তো এটা মনে রাখতে খুবই সুবিধা, কিন্তু প্রমাণ তোমরা এখানে করবো না, কারণ তোমরা ম্যাথামেটিক্সে যখন পড়বে, ম্যাথামেটিক্সের স্যার অবশ্যই প্রমাণ করাবেন। বিষয়টা কীরকম দেখো, মনে রাখতে সুবিধা, আমি এমনভাবে বলবো যে তোমরা ইজিলি মনে রাখতে পারবে। সূত্রটা মনে রাখা এখানে প্রয়োজন ফিজিক্সের ক্ষেত্রে, কারণ প্রবলেমস আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করবো, আমাদের প্রমাণ করার কোনো প্রয়োজনই নেই। তাহলে দেখো, মনে করো যে একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজ হতে পারে, এটা কোনো সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার প্রয়োজন নেই। এনে জেনারেল একটা ত্রিভুজ, যে ত্রিভুজটার এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলছি এ কোণ, এই কোণটাকে বলছি সাপোজ বি কোণ, এবং এই কোণটাকে বলছি সি কোণ। আমি কোণের চিহ্নগুলো বাইরে দিয়েছি বাই কনভেনশন, এটা কিছুই নয়, জাস্ট ভেতরে দিলেও যায়, বাইরে দিলেও আমরা কোণটাকে বোঝাতে এ বি সি কোণ বোঝাচ্ছি, ঠিক আছে। নোটেশনের সিম্পলিসিটির জন্য আমি এটা করছি, যাতে মনে রাখতে সুবিধা হয়। মানে ত্রিভুজটাকেও আমরা এবিসি ত্রিভুজ বলবো, আর যে কোণগুলো রয়েছে কোণগুলোকে আমরা এবিসি বলবো। ক্যাপিটাল এর, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি হচ্ছে ত্রিভুজের কোণগুলো। এখন ধরে নিচ্ছি যে এ কোণের বিপরীত দিকের বাহুটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল বি, আর সি কোণের বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি। এরকম যদি একটা ত্রিভুজ তোমাদের কাছে থাকে, তাহলে সাইন সূত্র বলছে, সাইন সূত্র অনুযায়ী বলছে যে এ ডিভাইড বাই সাইন এ, ভালো করে বলছো, এ ডিভাইড বাই সাইন এ। এর মানে কি দেখো, এই বাহুটা হচ্ছে যে এ, এবং এই বাহুর অপোজিট দিকের অ্যাঙ্গেল হচ্ছে এ। তাহলে এই যে বাহু এবং তার অপোজিট দিকের অ্যাঙ্গেলের সাইনের অনুপাত, সিমিলারলি এটা ইকুয়াল টু হবে বি বাই সাইন বি, বি বাই সাইন বি ইকুয়াল টু হবে সিম্পল, বুঝতেই পারছো, একদম ঠিক, সি বাই সাইন সি। তাহলে এটা হচ্ছে যে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ভেরি সিম্পল টু রিমেম্বার। তো আমরা এটাকে ইউজ করে কিন্তু আমরা ভেক্টরের অভিমুখ, যে লব্ধি ভেক্টর অভিমুখ, সেটা নির্ণয় করব। কীভাবে নির্ণয় করবো সেটা আমি পরে বলছি। আপাতত আশা করি তোমরা সাইন সূত্র বুঝতে পেরেছো, মনে রাখার সুবিধার জন্য, যে এইভাবে তোমরা মনে রাখবে যে যেদিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেলের সাইন, যেদিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেলের সাইনের অনুপাত। একই রকমভাবে আমাদেরকে কোসাইন সূত্র মনে রাখতে হবে। দেখো কোসাইন সূত্র কি বলছে, কিছুই না, মনে করো আমার এই অ্যাঙ্গেলটার কস দরকার, অর্থাৎ কোসাইন অফ এ আমার প্রয়োজন। তাহলে আমরা কোসাইন অফ এ এর একটা এক্সপ্রেশন লিখব। আমার মনে করো কোসাইন অফ বি প্রয়োজন এবং কোসাইন অফ সি প্রয়োজন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখন কোসাইন অফ এ কিভাবে লিখবো, ভালো করে বুঝো। এ মানে হচ্ছে যে এই কোণটা, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোণটার আমরা কথা বলছি, সেই কোণটার সঙ্গে সংশ্লিষ্ট যে দুটো বাহু সি এবং বি, তাহলে সেই দুটো বাহুর আগে স্কোয়ার করে যোগ করে দিই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে পড়ে রইল এ, তাহলে হবে মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এই দুটোর গুণফল ইন্টু টু বিসি। ক্লিয়ার? এভাবে মনে রাখতে হবে। প্রমাণ আছে অবশ্যই, তোমরা অঙ্কে পড়বে, কিন্তু এখন আমাদের যে সূত্রটা প্রয়োজন, আমরা ডাইরেক্টলি সূত্রটা ইউজ করব। কস বি, দেখো তাহলে বি হচ্ছে যে এই কোণটা,
এই কোণটার সঙ্গে সংশ্লিষ্ট দুটো বাহু হচ্ছে এ আর সি, তাহলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার, যেটা পড়ে রইল বি মাইনাস বি স্কোয়ার, অথবা তোমরা বলতে পারো যে এই কোণটার সঙ্গে যে অপোজিট দিকের বাহুটা, বা আমরা বলতে পারি যে দুটোর স্কোয়ার হচ্ছে মাইনাস যেটা পড়ে রইল, ডিভাইডেড বাই 2ac। সিমিলারলি এখানে cos c আছে, তাহলে cos c মানে এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab। ক্যাপিটাল সি, অ্যাঙ্গেলগুলো ক্যাপিটাল। ওকে, তাহলে দেখো এই তিনটে সূত্র আমাকে অ্যাজ এ কোসাইন সূত্র মনে রাখতে হবে, আর এটা হচ্ছে যে অ্যাজ এ সাইন সূত্র মনে রাখতে হবে। তাহলে এখন আমরা দেখব যে এই দুটো সূত্রকে ইউজ করে ত্রিভুজ সূত্রের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কিভাবে আসবে। দেখো, তাহলে আমরা ফের ভেক্টরের ত্রিভুজ সূত্রের কথা বলছি। ভেক্টরের ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট আমরা আগের দিনে জেনে নিয়েছি যে একটা ত্রিভুজের যদি দুটো বাহু পরপর দুটো ভেক্টরকে প্রকাশ করে এইভাবে, এই বাহুটা প্রকাশ করছে এ ভেক্টরকে, এই বাহুটা প্রকাশ করলো বি ভেক্টরকে, তাহলে বিপরীত ক্রমে যে তৃতীয় বাহু, বিপরীত ক্রমে তৃতীয় বাহু প্রকাশ করবে এদের লব্ধি, অর্থাৎ এটা হচ্ছে আর ভেক্টর। যেটা আমি ঠিক করে একটু লিখি, এটা বিটা আমরা এইদিকে লিখি সুবিধা হবে বুঝতে, এখানে বি, তাহলে এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর। ওকে, এবার দেখো আমরা আগেই বলেছিলাম এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে দেখো এই কোণটা হয়ে যাবে হচ্ছে যে আলফা, এই কোণটা হয়ে যাবে আলফা। তাহলে অবশ্যই এই দিকের কোণটা কত হবে 180 মাইনাস আলফা, আমাদের এই কোণটা প্রয়োজন কিন্তু 180 মাইনাস আলফা, বা পাই মাইনাস আলফা লিখছি সিম্পল বোঝার সুবিধার জন্য, পাই মাইনাস আলফা। ওকে, এই অ্যাঙ্গেলটা পাই মাইনাস আলফা। তাহলে দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ তো আলফা, কিন্তু আমরা যদি ত্রিভুজটাতে দেখি তাহলে এই দুটো বাহুর মধ্যে যে কোণটা আছে এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা। ওকে, আর এটা তো বুঝতে পারছো আর। তাহলে দেখো আমরা যদি cos অফ পাই মাইনাস আলফা নির্ণয় করতে চাই অ্যাকর্ডিং টু কোসাইন সূত্র, কোসাইন সূত্র যদি আমরা ইউজ করি, দেখো কোসাইন সূত্র কি বলছে, দেখো যদি আমরা এই কোণটা এইটা হচ্ছে এই কোণ, এই কোণটার সাপেক্ষে দেখি তাহলে এই দুটোর স্কোয়ার হচ্ছে, তাই নয় কি? তাহলে দেখো আমরা যদি এই কোণটার সাপেক্ষে দেখি পাই মাইনাস আলফা, তাহলে এই দুটোর স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো cos পাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু যে দুটো সংশ্লিষ্ট বাহু আছে তার স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কি হবে মাইনাস 2ab, সরি ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, তা নয় মাইনাস কি কোন বাহুটা বাকি রয়েছে আর বাহুটা, তাই তো, মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই 2ab। দেখো তো বুঝতে পারলে কিনা? দেখো আমি আবার বলছি, আমাদের আগের ত্রিভুজটা কি ছিল এরকম, তা দেখো সেই ত্রিভুজটা যদি এই কোণটা হয় এ কোণ, এই দিকের বাহুটা হয় এ, এদিকের বাহুটা হয় বি, তাহলে cos a সমান আমরা কি লিখেছিলাম ভালো করে বুঝো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে লিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কারণ কোনটা এটা পাই মাইনাস আলফা, ডিভাইড বাই 2ab, এখানে যেমন হবে ডিভাইড বাই 2ab, সেম। তাহলে এটা কোসাইন সূত্র ইউজ করছি আমরা। তাই সূত্রটা আমরা এইভাবে মনে রাখার দরকার নেই, সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করছি মনে রাখতে হবে। এই কোণটার দুপাশের দুটো বাহুর স্কোয়ার করছি, মাইনাস যে বাহুটা পড়ে থাকছে তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই দুটো যোগ করেছি সে দুটো 2ab। এখন এখানে আবার ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা ইউজ হবে, যেগুলো যদি তোমরা ম্যাথমেটিক্সের ক্লাসগুলো ফলো করছো, তোমাদের তো ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি পড়াচ্ছেন সৌরভ স্যার, তোমরা যদি ফলো করছো দেখবে তোমাদের এই টি রেশিও কিভাবে ত্রিকোণমিতি কোণানুপাতগুলোর কোণ নেওয়া হয় সেগুলো সব পড়ানো হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো যে cos অফ 180 ডিগ্রি মাইনাস আলফা সমান মাইনাস cos আলফা। যদি তোমাদের যদি ম্যাথমেটিক্স থাকে তাহলে তোমরা এটা অলরেডি জানো। যদি তোমরা যদি বায়ো স্টুডেন্টস হও, অর্থাৎ যদি তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি তোমাদের ম্যাথমেটিক্স না থাকে তাহলে আমি বলে দিচ্ছি ব্যাপারটা। আর যাদের ম্যাথমেটিক্স আছে তারা অলরেডি বুঝতে পারছো যে cos অফ পাই মাইনাস আলফা, পাই মানে 180 ডিগ্রি বেসিক্যালি, cos অফ পাই মাইনাস আলফা মানে আমি কি বলতে চাইছি, বেসিক্যালি cos অফ 180 মাইনাস আলফা। তো তোমরা এটা অলরেডি জানো যে cos অফ 180 মাইনাস আলফা মানে হচ্ছে যে মাইনাস cos আলফা। ওকে, মাইনাস cos আলফা, ওকে, কারণ হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো দেখো যে যারা তোমরা
বায়ো স্টুডেন্ট তাদেরকে আমি কয়েকটা রেজাল্ট বলছি, তোমরা মনে রাখবে। দেখো তাদেরকে আমি কয়েকটা সিম্পল রেজাল্ট বলছি, তোমরা এগুলো মনে রাখবে। তোমাদের বেশি ডিটেলস জানার দরকার নেই, এগুলো জাস্ট ফিজিক্সে যেগুলো ইউজ হবে আমি একটু বলে দিচ্ছি। দেখো কি ইউজ হবে। প্রথমত হচ্ছে যে তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে যদি যে সাইন কস ট্যান কটগুলো আছে, সাইন থিটা লিখছি, সাইন অফ মাইনাস থিটা লিখলাম। তোমরা সাইন থিটা তো জানো, কিন্তু মনে করো মাইনাস আছে, সাইন অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা, ঠিক আছে, কোসেক অফ মাইনাস থিটা, সাইন কস, সেক অফ মাইনাস থিটা, আর হচ্ছে কট অফ মাইনাস থিটা। 6টা হয়ে গেছে। তাহলে সাইন অফ মাইনাস থিটা সমান হবে মাইনাস সাইন থিটা, কিন্তু মনে রাখবে কস অফ মাইনাস থিটা সমান হয়ে যাবে অনলি কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা সমান হয়ে যাবে মাইনাস ট্যান থিটা, কোসেক অফ মাইনাস থিটা সমান হয়ে যাবে মাইনাস কোসেক থিটা, আবার সেক অফ মাইনাস থিটা সমান হবে অনলি সেক থিটা, কিন্তু কট অফ মাইনাস থিটা সমান হয়ে যাবে মাইনাস কট থিটা। মানে ভেবে দেখো জাস্ট কস আর সেকে চেঞ্জ হচ্ছে না যদি মাইনাস হয়। মানে যদি আমরা এইভাবে লিখি, মনে করো কস অফ মাইনাস 30 ডিগ্রি আর কস অফ 30 ডিগ্রি সেম। এই 6টার বিষয় মনে রাখবে, ত্রিকোণমিতি যেটা প্রয়োজন হবে। আর কয়েকটা তোমরা বিষয় মনে রাখবে, যেরকম ধরো কসের মান যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, মানে বিশেষ করে এই কয়েকটা মান, জাস্ট আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট কয়েকটা জিনিস তোমরা এগুলো একটু মনে রেখে দেবে যারা বায়ো স্টুডেন্ট। যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, মানে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকবে, তারা এগুলো অলরেডি জানো। যদি তোমাদের কোনো বায়ো স্টুডেন্টের মনে হয় না এই বেসিক ম্যাথমেটিক্সগুলো আমরা একটু পড়ি নি, তোমরা কিন্তু ম্যাথমেটিক্সের ক্লাসগুলো দেখে নিতে পারো এই সময়। আর আদারওয়াইজ যদি তোমরা না যেতে চাও ওইসব ঝামেলাতে, আমি যেগুলো বলছি এগুলো মনে রাখবে, এগুলোই বারবার প্রয়োগ হবে। আর যেখানে যেরকম প্রয়োজন হবে আমি সেখানে সেরকম আবার বলে দেবো, ঠিক আছে। যেমন এখানে প্রয়োজন হচ্ছে বলে দিচ্ছি, যেমন প্রসঙ্গক্রমে দেখো এটা তো প্রয়োজন হলো না, তাও বলে দিলাম, তো সেরকম বলে দেবো। আরেকটা বিষয় কি মনে রাখতে হবে, দেখো তাহলে এখানে দেখো সাইন অফ মাইনাস করলে কস অফ মাইনাস, ট্যান অফ মাইনাস, কসেক অফ মাইনাস, সেক অফ মাইনাস, সবার ক্ষেত্রে মাইনাস আসছে, শুধুমাত্র কস আর সেকের ক্ষেত্রে মাইনাস আসছে না আউটকামটা। আরেকটা বিষয় কি, মনে করো তোমরা মাধ্যমিকে কি পড়েছিলে, 0 থেকে 90 ডিগ্রি অবধি পড়েছিলে। যেমন ধরো সাইন 0, সাইন 30, সাইন 60, সাইন 90 এগুলো পড়েছিলে। 90 থেকে বেশি যে কোনগুলো হয় সেগুলো পড়ানি। তো তোমাদেরকে আমি জানিয়ে রাখি, কস যদি 90 থেকে বেশি হয় আর মনে করো 270 থেকে কম হয়, তাহলে সেটা নেগেটিভ হবে। মানে জাস্ট কয়েকটা মান তোমরা মনে রাখবে, আমি জাস্ট বলে দিচ্ছি। যেমন ধরো বিশেষ করে কস 180 মান প্রয়োজন হয়, সাইন 180 মান প্রয়োজন হবে, কস 120 মান প্রয়োজন হবে, আর সাইন 120 মান প্রয়োজন হবে। তো দেখো কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, কিন্তু সাইন 180 ডিগ্রির মান 0, আর কস 120 ডিগ্রির মান হচ্ছে -12, আর সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখান থেকে বুঝতে পারছো তুমি, দেখো যখনই কসের মান 90 ডিগ্রি ক্রস করে গেছে দেখো তখনই মাইনাস, কিন্তু সাইনের মান কিন্তু মাইনাস হয়নি। দেখো তো এই 4টা ভ্যালু তোমরা একটু মনে রাখবে। আর একটা বিষয় যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, মনে করো যদি এরকম থাকে কস অফ 180 মাইনাস থিটা, তখন সেটা হয়ে যাবে মাইনাস কস থিটা। কিন্তু যদি সাইন 180 মাইনাস থিটা থাকে তাহলে সেটা সিম্পল হয়ে যাবে সাইন থিটা, সেটা হবে অনলি সাইন থিটা। দেখো এই দুটো মনে রাখবে অবশ্যই। তাহলে দেখো কি কি মনে রাখতে হচ্ছে, ত্রিকোণমিতি কোণানুপাতগুলো 0 থেকে 90 ডিগ্রির যে মান সেটা তোমাদের অলরেডি মনে আছে, কারণ সেগুলো তোমরা অলরেডি ক্লাস 10-এই পড়েছো। বাকি তোমাকে এক্সট্রা আমি 4টা মান মনে রাখতে বলছি আপাতত, বেশি কোনো প্রেসার দিচ্ছি না। কি কি, কস 180 মান -1, সাইন 180 মান 0, আবার কস 120 ডিগ্রির মান -1/2, সাইন 120 ডিগ্রির মান √3/2। আর কি মনে রাখতে হবে, সাইন অফ 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, সাইন অফ 180 কস অফ 180 মাইনাস থিটা মাইনাস কস থিটা, সাইন অফ 180 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। আর এগুলো যেগুলো যদি সাইন অফ মাইনাস থাকে, ট্যান অফ মাইনাস, কোসেক অফ মাইনাস, কট অফ মাইনাস, তাহলে বাইরে মাইনাস বেরোবে, কিন্তু কস আর সেক মাইনাস বেরোবে না বাইরে। তার মানে বেসিক্যালি যেটা এখানে প্রয়োজন হবে, দেখো এই যে কস 180 মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কস আলফা। এখানে যেমন লিখেছি দেখো কস অফ 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। ক্লিয়ার ব্যাপারটা? এটাই আমি বোঝাতে চাইছি। তাহলে দেখো আমরা এখানে এটা ইউজ করবো, এই ফর্মুলাটা ইউজ হচ্ছে জাস্ট, কিন্তু আমি সব ফর্মুলাগুলো এখানে যেগুলো আমাদের ফিজিক্সে প্রয়োজন হবে ভেক্টর চ্যাপ্টারে সেগুলো আমরা বিশেষ করে বলে দিচ্ছি। ওই জন্য আমি প্রসঙ্গক্রমে যেগুলো আসছে সেগুলো বলে দিচ্ছি।
এইভাবেই তোমরা যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট নও, মানে যারা বায়ো স্টুডেন্ট, তাদের সুবিধা হবে। আর যাদের মনে করো ম্যাথমেটিক্স এখনো ওই টপিকসগুলো পড়া হয়নি, তাদের সুবিধা হবে। আদারওয়াইজ কিছু ম্যাথমেটিক্যাল টুলস যেমন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, যেগুলো তোমাদের পড়াই হবে না এখন ম্যাথমেটিক্সে, অনেক পরে পড়া হবে, সেগুলো আমি যখন ওয়ান ডাইমেনশনাল মোশন পড়াবো, গ্রাফ, তারপর তোমার ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ওইগুলো বলে দেবো। ওকে, তো এইখানে তোমার তাহলে কি মনে রাখছে, আমি আবার রিপিট করছি, কি মনে রাখতে হচ্ছে, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কিন্তু কস অফ মাইনাস থিটা হবে অনলি কস থিটা। যদি তোমাদের বেশি প্রেসার মনে হচ্ছে, এই দুটো মনে রাখো বাস, সাইন আর কসটাই বেশি ইউজ হবে আমাদের এখানে। তাহলে সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা হচ্ছে কস থিটা। মানে আমি আবার বলছি, মনে করো যদি থাকে সাইন অফ মাইনাস 30 ডিগ্রি, এর ভ্যালু যা, আর মাইনাস সাইন 30 ডিগ্রির ভ্যালু তাই। কিন্তু যদি এখানে থাকে কস অফ মাইনাস 30 ডিগ্রি, তাহলে সিম্পল হয়ে যাবে কস 30। মানে কস অফ মাইনাস যদি থাকে তাহলে সেটা যা ছিল তাই হবে, কিন্তু সাইন অফ মাইনাস থাকলে মাইনাস সাইনটা বাইরে চলে আসবে। একই রকম ভাবে কস অফ 180 মাইনাস থিটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু মাইনাস কস থিটা হবে, কিন্তু সাইন অফ 180 মাইনাস থিটা থাকলে সাইন থিটা হবে। জাস্ট এগুলো মনে রাখো। কিভাবে আসছে না আসছে জন্য ডিটেলস ম্যাথমেটিক্স প্রয়োজন, সেটা আমরা এখানে যাচ্ছি না, যারা ম্যাথমেটিক্স স্টুডেন্ট অলরেডি জানো। ঠিক আছে, আর এই চারটা ভ্যালু, cos 180 -1, sin 180 0, cos 120 ডিগ্রি -1, sin 120 ডিগ্রি √3/2। আমি আবার বলছি বারবার, এগুলো একদম মুখস্থ করে নাও, এগুলো বারবার ফিজিক্সে ইউজ হবে। অঙ্কে তোমরা শিখবে ভালোভাবে, ডিটেলস পড়বে, আমার তাতে কোনো আপত্তি নেই, যতবার খুশি ডিটেলস পড়ো, ভালো করে জানো। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে যখন আমরা ইউজ করবো এই ফর্মুলাগুলো, তখন তোমরা যদি ভাবতে বসো যে ম্যাথামেটিক্সে করেছিলাম, কিভাবে এবার প্রমাণ করে দেখি কেন হচ্ছে, তখন ফিজিক্সের অঙ্ক করার টাইম শেষ হয়ে যাবে। কাজেই ম্যাথামেটিক্স যখন পড়বে তখন এটা ডিটেলস বোঝো, আন্ডারস্ট্যান্ডিংটা ডিটেলস হোক, কিন্তু যখন ফিজিক্সে এটা আমরা ইউজ করব, তখন তোমাকে একদম সঙ্গে সঙ্গে বলতে হবে মানগুলো কত। cos 180 -1, sin 180 0, cos 120 ডিগ্রি -1/2, sin 120 ডিগ্রি √3/2, sin of minus theta minus sin theta, cos of minus theta only cos theta, cos of 180 minus theta minus cos theta, sin of 180 minus theta sin theta। বাস, তাহলে দেখো এখানে আমরা কি ইউজ করছি, cos of 180 minus alpha minus cos alpha। তাহলে এই যে এখানে লিখেছি cos of 180 minus alpha, এটা কত হবে, minus cos alpha। তাহলে minus cos alpha equal to a square plus b square minus r square by 2ab। এবারে কোনাকুনি গুণ করো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ab cos alpha। তাহলে এখান থেকে আর স্কোয়ার পেয়ে যাবে, তাহলে আর এটা দিকে নিয়ে আসো, তাহলে কত হবে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos alpha ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার পেয়ে গেলাম, আর স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে, সরি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha। নিশ্চয়ই মনে পড়েছে আগের ক্লাসে, যদি আগের ক্লাসে না দেখে থাকো তাহলে সঙ্গে সঙ্গে প্লেলিস্টে চলে যাও, এই ভিডিওর ডেসক্রিপশনেও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha। দেখো এটা আমি অলরেডি আগেই বলেছি। আচ্ছা, এখানে একটা জিনিস আরেকবার আমি বলেছি, দেখো আমরা সাধারণত অঙ্কের ক্ষেত্রে কি বলি বলো না, অঙ্কের ক্ষেত্রে প্লাস মাইনাস দিই। মনে করে এক্স স্কোয়ার সমান যদি আমাদের কিছু একটা থাকে 3, তখন এক্স সমান আমরা বলে দিই প্লাস মাইনাস √3। কিন্তু এখানে আমরা প্লাস মাইনাস লিখছি না, দেখো আর ইকুয়াল টু অনলি স্কোয়ার রুট লিখেছি, কারণ এটা ম্যাগনিটিউড, ভেক্টরের মান, পরম মান লিখছি। ভেক্টরের যখন আমরা সিম্পল আর লিখছি তার মানে মড আর, তাহলে মডিউলাসের ক্ষেত্রে কি মাইনাস সাইনাস আর লেখার কোনো প্রয়োজন নেই, অনলি ম্যাগনিটিউড। ওই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিচ্ছি না, বারবার স্কোয়ার থেকে রুট করছি কিন্তু প্লাস মাইনাস দিচ্ছি না, এটা কোনো ভুল নয়, কিন্তু এটা আমরা ম্যাগনিটিউড লিখছি, ভেক্টরের মান লিখছি, এখানে মাইনাসের কোনো কথা আসবে না, গল্প আসবে না। তাই দেখো এই ফর্মুলাটা আমরা প্রমাণ করতে পারছি এইভাবে ভেক্টরের কোসাইন সূত্র দিয়ে। তোমাদের মনে হতে পারে আননেসেসারি আমি এগুলো জটিল করছি কেন এত, তার কারণ হচ্ছে অঙ্ক করার সময় আমাদের এই মেথডসগুলো অনেক সময় প্রয়োজন হবে, তাই জন্য আমরা এই মেথডসটাকে বোঝার জন্য আমি ভেক্টরের ত্রিভুজ সূত্রটাকে ডিফারেন্ট নিয়মে প্রমাণ করার চেষ্টা করলাম, আর কিছুই না, প্রমাণ করে দিলাম, চেষ্টা কেন করে দিলাম, ঠিক আছে, তাহলে এটা প্রয়োজন। আচ্ছা, আরেকটা দেখো, আমাদের এটাও জানার দরকার ছিল যে এ ভেক্টর আর এর সঙ্গে কত কোণ করে, থিটা কোণ। তাহলে থিটা কোণটা কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো আগের দিন আমরা একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম এরকম ভাবে, যে tan θ ইকুয়াল টু b sin alpha ডিভাইডেড বাই a plus b cos alpha, b sin alpha ডিভাইডেড বাই a plus b cos alpha, আমরা এটা আগের দিনে করেছিলাম, ঠিক আছে। দেখবে থিটা আলফাটা অনেক সময় আমি চেঞ্জ করে ফেলি,
হয়তো এটা থিটা দিচ্ছি, এটা আলফা দিচ্ছি, বা এটা আলফা দিচ্ছি, এটা থিটা দিচ্ছি, সেটা বিশেষ কোনো ব্যাপার নেই ফর্মুলাটা। যদি এখানে আলফা হয় তাহলে এখানে থিটা হবে, যদি এটা আলফা থিটা চেঞ্জ হয় সেটা বিশেষ কিছু ব্যাপার না। তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, tan থিটা সমান b sin আলফা ডিভাইডেড বাই a প্লাস b cos আলফা। সেই ফর্মুলাটা জাস্ট লম্বায় ভূমি করে আমি প্রমাণ করেছিলাম আগের দিনে। কিন্তু দেখো থিটা বের করার জন্য যে সবসময় tan থিটাই প্রয়োজন তা সেরকম তো কোনো বিষয় নয়। আমি sin থিটা ইকুয়াল টু যদি সামথিং পাই সেখান থেকে তো থিটা নির্ণয় করতে পারি। মনে করো আমার কাছে যদি মনে করো সাপোজ sin থিটা ইজ ইকুয়াল টু হাফ এসছে, তাহলে আমি থিটা নির্ণয় করতে পারবো না 30 ডিগ্রি। কিন্তু মনে করো আমার কাছে যদি আসে tan থিটা সমান 1/√3, তাতেও তো আমার থিটা সেম হবে 30 ডিগ্রি। তার মানে আমি বলতে চাইছি থিটা নির্ণয় করার জন্য সবসময় যে আমাকে tan থিটা ইকুয়াল টু লিখতে হবে এটা নেসেসারি নয়, আমি sin থিটা বা cos থিটা ইকুয়াল টু লিখতে পারি। তাহলে আমাকে যে এই ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে সেটা কোনো মানে নয়। দেখো আমরা যদি সাইন সূত্রটা ইউজ করি ত্রিভুজের, তাহলে সিম্পলি আমাকে এই ফর্মুলাটা মনেই রাখতে হবে না, এখান থেকে আমি ডাইরেক্ট করে দিতে পারবো। কারণ দেখো আমার এই দুটো কোণ তো জানা, এই কোণটাও জানা, আবার এই কোণটাও জানা, আবার দেখো আর এর মানও আমরা জেনে গেছি, আর এ বি তো অলরেডি দেওয়া থাকবে। তাহলে যদি আমরা সাইন সূত্র প্রয়োগ করি, দেখো এই ত্রিভুজটাতে যদি আমরা সাইন সূত্র প্রয়োগ করি, আমি সাইন সূত্র কি বলেছিলাম, যে দিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেলের সাইন। তাহলে দেখো যদি এই ত্রিভুজটাকে আমি আবার রিড্র করি, এখানে তোমরা বুঝতে পারবে এই ত্রিভুজটাকে আমি রিড্র করছি, আবার বোঝার সুবিধার্থে দেখো এই ত্রিভুজটা কিরকম আছে, জাস্ট এটা এই ত্রিভুজটা দেখো ভালো করে বুঝো। এই দিকের কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা, এর অপোজিট দিকের বাহু হচ্ছে এটা আর, তাই থিটার অপোজিট দিকের বাহু হচ্ছে এটা বি। ক্লিয়ার? তাহলে দেখো তাহলে বি বাই সাইন থিটা লিখতে পারি। দেখো সাইন সূত্র কি বলছে, বি বাই সাইন থিটা, বি তার অপোজিট দিকের অ্যাঙ্গেল বি বাই সাইন থিটা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস আলফা, আমি একটু আগে কি বললাম, সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, কিন্তু কস 180 মাইনাস আলফা মানে মাইনাস কস আলফা, তাহলে এটা সিম্পল সাইন আলফা হয়ে যাবে। তাহলে দেখো বি বাই সাইন থিটা, আমি বারবার বলছি এটাই কাজে লাগবে, হ্যাঁ, বি বাই সাইন থিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা। দেখো তাহলে আমাদের এখানে থিটার মান জানার দরকার, আলফার মান তো দেওয়া থাকবে, আর আমরা এখান থেকে নির্ণয় করে ফেলবো অলরেডি, বি আমাদের জানা থাকবে। তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু লিখে দাও, কোনাকুনি গুণ করে দিচ্ছি, দেখো আর সাইন থিটা ইকুয়াল টু বি সাইন আলফা, তাহলে সাইন থিটা সমান হয়ে যাবে দেখো বি বাই আর সাইন আলফা, গেট ইট? আমার কথাটা কি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তাহলে দেখো যদি আমরা অনেক সময় এই ফর্মুলাটা ভুলেও যাই যে tan থিটা সমান কিভাবে লিখেছিলাম, কোনো সমস্যা হবে না, আমরা সিম্পল এই ত্রিভুজটিতে টুক করে সাইন সূত্র ইউজ করে দেবো, a বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তাহলে এখানে হয়ে গেল দেখো যে দিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেলের সাইন, যে দিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেলের সাইন, এটা তো মনে রাখতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই ফর্মুলাটাও মনে রাখতে যাবো কেন, আমরা তো এইটা লিখবো অঙ্ক করার সময়, তারপর আমরা সলিউশন করে নেবো সিম্পল এলজেব্রা। তো তাহলে আমরা প্রথমে এই ফর্মুলাটা লিখে নেবো, ওইখান থেকে থিটা বের করে নেবো। ক্লিয়ার? তাহলে এইভাবে দেখো আমরা অল্টারনেটিভ পদ্ধতিতে অর্থাৎ ত্রিকোণমিতি ইউজ করে আমরা কিন্তু ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেটা আমরা প্রমাণ করে ফেললাম, যে ত্রিভুজ সূত্রের মান এবং অভিমুখ। ঠিক আছে? তো এর পরের ক্লাসে আমরা সামান্তরিক সূত্র সম্পর্কে পড়বো, তারপরে বহুভুজ সূত্র সম্পর্কে পড়বো, তারপর ধীরে ধীরে আমরা প্রবলেম করতে শুরু করবো। দেখো আমি একটু স্লো যাচ্ছি, কেন স্লো যাচ্ছি, এই 11 তোমরা উঠেছো, এখনো পড়ার অতটা সেরকমভাবে মুড নেই, সব এখনই শেষ করে দিতে হবে এরকম কোনো মানে নেই, আস্তে আস্তে আমরা প্রেসার বাড়াবো, লোড বাড়াবো। ঠিক আছে? ধীরে ধীরে আমাদেরকে বুঝতে হবে। আর দেখো ভেক্টর হচ্ছে যে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি বারবার বলছি, আমি প্রথমে ওইসব বাজে বকিনি, ওই জন্যে এই প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে ভৌত জগৎ এবং পরিবেশ, হোয়াট ইজ ফিজিক্স অ্যান্ড ওইসব বাজে বকি এখন কোনো লাভ নাই। আগে প্রথমত ওটা অনেক গল্প করার অনেক সময় আছে, হ্যাঁ, ওইসব ভালো ইন্টারেস্টিং গল্প ফিজিক্সে শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু ওগুলো পরে আমি বলবো। আপাতত আমাদের যে কোর একদম মেরুদণ্ডটা, সেই মেরুদণ্ডটাকে শক্ত করতে হবে, আর ফিজিক্সের মেরুদণ্ড হচ্ছে যে ভেক্টর। ঠিক আছে? তাহলে ভেক্টরের তোমরা একটা জিনিস এমনভাবে তোমরা তৈরি করে নাও যেমন ভবিষ্যতে যেখানে ভেক্টর আসবে কোনো প্রবলেম হবে না। আর দেখতে তো পাচ্ছ এই যে ভেক্টরের সঙ্গে ত্রিকোণমিতি জুড়ে যাচ্ছে, এই পরবর্তী ক্ষেত্রে আমাদের ক্যালকুলাস চলে আসবে, এই যে ম্যাথামেটিক্যাল বিষয়গুলোকে আগে হ্যান্ডেল করতে শিখতে হবে। তাহলে যত তুমি দারুণ গল্প দাও, মহাকাশে চলে যাও, ব্ল্যাক হোল হোয়াইট হোল নিয়ে গল্প শুরু করো, অন্য ইউনিভার্সে চলে যাও, মাল্টি ইউনিভার্সে চলে যাও, ওই বিভিন্ন গল্প, গ্র্যাভিটেশনাল ওয়েভ, রিলেটিভিটি, হ্যান্ড ওইসব গল্পই থেকে যাবে। সব কিছু বেসড অন ম্যাথামেটিক্স। ফিজিক্স ইজ ডিপেন্ড অন ম্যাথামেটিক্স, উইথাউট ম্যাথামেটিক্স ফিজিক্স ইজ ফিলোজফি। যদি তুমি ম্যাথামেটিক্স দিয়ে কোনো জিনিসকে প্রুভ করতে না পারো, যদি এক্সপেরিমেন্টাল সাহায্যে সেই থিওরি প্রুভ না হয়, গল্প দিয়ে কোনো কাজ হবে না, সেটা শুধুমাত্র ফিলোজফি হয়ে রয়ে যাবে, দর্শন।
উইথাউট ম্যাথামেটিক্স ফিজিক্স ইজ ফিলোজফি। কাজেই তোমাকে কোর বিষয়টাতে ধ্যান দিতে হবে যে কিভাবে আমি আমার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে ডেভেলপ করব, যাতে করে ফিজিক্সের আমি প্রবলেম সলভ করতে পারি। তা না হলে তুমি নিট দাও আর যেই দাও, কোথাও কিছু হবে না, শুধুই গল্প হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্সের মেরুদণ্ড আগে সোজা করতে হবে, এবং সেই মেরুদণ্ড তোমার সোজা হবে ইউনিট 1 এবং ইউনিট 1 ছেড়ে দাও, ইউনিট 2 বেসিক্যালি, এই যে ইউনিটটা আমি শুরু করেছি। ঠিক আছে, ইউনিট 2টা হচ্ছে যে তোমার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, ব্যাকবোন অফ 11th ফিজিক্স, যেটা আবার পুরো 11th ফিজিক্সটা ইউজ হবে 12-এ। কাজে বুঝতে পারছো, কানেকশনগুলো ধীরে 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 বুঝতে পারবে। যারা ম্যাথামেটিক্স পড়ছো তারা তো বুঝতেই পারছো যে কীভাবে ফিজিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স কোলাবোরেশন হবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা সামান্তরিক সূত্র পড়বো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।